হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতম। আজকের আমার টপিক মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ওভারি। এর আগে ভিডিও বানিয়েছিলাম মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ টেস্টিস, সেটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকে দেখব মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ওভারি। ওভারির মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা দেখতে গেলে আমাদেরকে প্রাইমারি লেভেলে কিছু জিনিস জানতে হবে, যেমন এটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, যার উপর আলাদা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, ডেসক্রিপশনে রয়েছে। এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যেটা মুখ্য যে অর্গানটা রয়েছে সেটা হচ্ছে ওভারি। এই ওভারির প্রস্থচ্ছেদ করলে ওভারির ভেতরে কি রয়েছে সেটাই আমরা আজকের এই ভিডিওতে জানবো, যেটাকে বলা হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ওভারি। তো ওভারির প্রথমে আউটার লেয়ারসটা জেনে নিই, তারপরে এই সমস্ত রিজিয়নগুলোকে কি নামে ডাকা হয় সেগুলো আমরা একটু দেখে নিই, তারপরে দেখবো যে ওভারির ভেতরে অ্যাকচুয়ালি কিভাবে ওভামটা প্রডিউস হয়। অ্যাকচুয়ালি ওভাম প্রোডাকশনের যে পদ্ধতিটা সেটা উজেনেসিস, সেটার উপর আলাদা একটা ভিডিও বানাবো, কিন্তু আজকে মেনলি দেখবো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। তার মধ্যেও কিছুটা উজেনেসিসের কিছু কিছু জিনিস চলে আসবে, কিন্তু পুরোপুরি উজেনেসিসটা আসবে না। আচ্ছা, দেখা যাক। প্রথমে যে বাইরের লেয়ারটা রয়েছে এটাকে আমরা বলবো জার্মিনাল এপিথেলিয়াম, এবং এর ভেতরে রয়েছে টিউনিকা অ্যালবুজিনিয়া। আমরা পুংদেহের ক্ষেত্রেও দেখেছিলাম, টেস্টিসের ক্ষেত্রে, যে টিউনিকা অ্যালবুজিনিয়াটা রয়েছে, কিন্তু টিউনিকা অ্যালবুজিনিয়াটা সেক্ষেত্রে ভেতরে ঢুকছে বেরোচ্ছে, এইভাবে ভাঁজ খেয়ে খেয়ে অনেকগুলো প্রকোষ্ঠে বিভক্ত করেছে টেস্টিসকে, কিন্তু এক্ষেত্রে সেরকমটা নয়। এক্ষেত্রে মেনলি টিউনিকা অ্যালবুজিনিয়াটা সাধারণভাবেই রয়েছে, এবং আর আউটার লেয়ারটা রয়েছে জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে ধীরে ধীরে প্রডিউস হয় বিভিন্ন ফলিকেলের ভেতরে থাকে ওভাম। স্পার্মের ক্ষেত্রে বিষয়টা সেরকম ছিল না, সেখানে সার্টলি সেলের মধ্যে লাস্টে আবদ্ধ থাকতো স্পার্মগুলো, কিন্তু এক্ষেত্রে কি হয়, ওভামটা ফলিকেলের ভেতরেই থাকে। জার্মিনাল এপিথেলিয়াম থেকে প্রথমে প্রডিউস হয় প্রাইমোরডিয়াল ফলিকেল। আচ্ছা, আর একটা জিনিস জেনে নিই, যে এই টিউনিকা অ্যালবুজিনিয়ার কাছাকাছি যে পোরশনটা রয়েছে আর এই মাঝখানে যে পোরশনটা রয়েছে, তার মধ্যে কি হয়, যেটা টিউনিকা অ্যালবুজিনিয়ার একদম কাছাকাছি রয়েছে সেটা হচ্ছে কর্টেক্স রিজিয়ন, আর মাঝখানটা হচ্ছে মেডুলা। এখানে লিখছি না কারণ আদার্স পোরশনগুলো দেখাতে হবে। প্রাইমোরডিয়াল ফলিকল প্রথমে আসছে মেনলি জার্মিনাল এপিথেলিয়াম থেকে। প্রাইমোরডিয়াল ফলিকলটাকে যদি এখানে দেখবো, এটা এখানে আছে, নাম্বারিং করে দিচ্ছি 1 to 1। এখানে কি দেখবো, কিছুই না, শুধু রয়েছে কি নিউক্লিয়াস, আর তার চারিদিকে কিছু কোষের একটা লেয়ার, যেটার নাম প্রাইমোরডিয়াল ফলিকল। প্রাইমোরডিয়াল ফলিকল থেকে আসে প্রাইমারি ফলিকল, যেটা আরেকটু ওয়েল ডেভেলপড আরেকটু। এখান থেকে আসছে কি, প্রাইমোরডিয়াল ফলিকল থেকে আসছে প্রাইমারি ফলিকল, যেটা একটু বেশি ডেভেলপড করেছে, এবং এর আশপাশে রয়েছে, আচ্ছা এখানে এগুলো নিউক্লিয়াস দেখাতে পারি, এর আশপাশে রয়েছে সেই একই জিনিস, কোষের একটা লেয়ার, যেটা
প্রাইমারি ফলিকেলটা কি হচ্ছে প্রাইমোরডিয়াল ফলিকেলের থেকে আরেকটু ডেভেলপ, এবং প্রাইমারি ফলিকেল থেকে আসবে সেকেন্ডারি ফলিকেল। কিভাবে আসবে না, প্রাইমারি ফলিকেলের আশপাশে যে ফলিকিউলার এপিথেলিয়ামের লেয়ারটা রয়েছে, ওই ফলিকিউলার এপিথেলিয়ামের লেয়ারটা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে, ডিভাইড হতে থাকবে। ফলে কি হবে, আরো বেশি সংখ্যায় কোষ জমা হতে থাকবে, যেটা প্রাইমারি ফলিকেল থেকে সেকেন্ডারি ফলিকেল তৈরি করতে সাহায্য করবে। এক্ষেত্রে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা নাম শুনেই বোঝা যাচ্ছে, স্টিমুলেট মানে উদ্দীপিত করা, আর ফলিকল মানে ফলিকলকে স্টিমুলেট করা। তো এখানে এফএসএইচ এর দ্বারাই, এফএসএইচ এর মাধ্যমে এটা বৃদ্ধি পেতে থাকে। প্রাইমারি থেকে আসছে সেকেন্ডারি। সেকেন্ডারিটা এখানে যদি দেখি, আচ্ছা সেকেন্ডারি ফলিকুল, সেকেন্ডারি ফলিকুল। এই সেকেন্ডারি ফলিকুলের ক্ষেত্রেও আবার দুই রকমের ফেজ রয়েছে, একটা হচ্ছে প্রি অ্যান্ট্রাম ফেজ আর একটা অ্যান্ট্রাম ফেজ। প্রি অ্যান্ট্রাম ফেজের ক্ষেত্রে কি হয় না, অ্যান্ট্রাম গঠিত হয় না। অ্যান্ট্রাম ফেজের ক্ষেত্রে কি হয়, অ্যান্ট্রাম গঠিত হয়ে যায়। এখানে স্বাভাবিকভাবে অ্যান্ট্রাম কি সেরকম একটা কোশ্চেন আসছে, তা দেখে নিই আগে প্রি অ্যান্ট্রাম ফেজটা কি। প্রি অ্যান্ট্রাম ফেজে এটা আরো বেশি বৃহৎ আকার ধারণ করেছে। এখানে কি হয় না, আরো বেশি কোষ, ফলিকুলার এপিথেলিয়ামের যে লেয়ার, সেটা আরো বেশি বৃদ্ধি পেতে থাকে, এবং এই পাশে কি হয়, কোষ আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। সেকেন্ডারি ফলিকুলের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না, এখানে কি হয়েছে, এখানে একটা প্রাইমারি উসাইট কিন্তু প্রডিউস হয়ে গেছে, প্রাইমারি উসাইট। যেমনটা আমরা স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে দেখেছিলাম, প্রাইমারি স্পারমাটোসাইট প্রডিউস হয়েছিল, এখানে প্রডিউস হয়েছে উসাইট, এবং এর চারপাশে একটা স্তর গঠিত হয়েছে প্রাইমারি উসাইটের চারপাশে, যেটাকে বলা হচ্ছে জোনা পেলুসিডা। এবং প্রাইমারি ফলিকুলের সাথে সেকেন্ডারি ফলিকুলের কি কি ডিফারেন্স দেখতে পাচ্ছি না, এখানে অনেক সেলস জমা হয়েছে যেগুলোর নাম হচ্ছে গ্র্যানুলোসা সেল, গ্র্যানুলোসা গ্র্যানুলোসা সেল, গ্র্যানুলোসা সেল। এবং আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছি, আকারে বৃদ্ধি পেয়েছে, এবং প্রাইমারি উসাইট গঠিত হয়েছে, জোনা পেলুসিডা লেয়ার তৈরি হয়েছে, এবং এসেছে গ্র্যানুলোসা সেলের একটা গুচ্ছ। এখানে কিন্তু প্রায় ফাঁকা ছিল, সেরকম কোনো সেল ছিল না। আর একটা এসেছে, সেটা হচ্ছে থেকাল সেল, থিকাল সেল, সেগুলো ঠিক এর চারপাশে গঠিত হয়েছে, থিকাল সেল। থিকাল সেলের একটা লেয়ার এখানে কিন্তু গঠিত হয়েছে, এটা কি থেকাল সেলস। তাহলে পার্থক্যটা কি দেখতে পাচ্ছি না, প্রাইমারি ফলিকুলের সাথে সেকেন্ডারি ফলিকুলের বেশ কিছুটা স্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে। এটা কিন্তু বলেছিলাম প্রি অ্যান্ট্রাম ফেজ। তাহলে অ্যান্ট্রাম ফেজে কি হবে সেটা আবার দেখব। অ্যান্ট্রাম ফেজ মানে জাস্ট একটা প্রকোষ্ঠ তৈরি হবে, সেকেন্ডারি ফলিকুলের অ্যান্ট্রাম স্টেজ। এগুলো যেহেতু একই, তাই এগুলো একটু ক্লিন করে দিচ্ছি। অ্যান্ট্রাম ফেজের ক্ষেত্রে কি হবে, এই বরাবর একটা প্রকোষ্ঠ সৃষ্টি হবে, মানে অ্যান্ট্রাম আসছে কিভাবে না, তাহলে দেখতে পাচ্ছি যে অ্যান্ট্রাম সেকেন্ডারি ফলিকুলের ক্ষেত্রে এখানে এসেছে অ্যান্ট্রাম মানে একটা প্রকোষ্ঠ, যার মধ্যে বিন্দু বিন্দু আকারে লিকার ফলিকিউলি জমা হয়েছে। কি জমা হয়েছে না, লিকার ফলিকিউলি।
এই লিকার ফলিকিউলই কিন্তু বিন্দু বিন্দু আকারে জমা হয়েছে, যেটা একটা জলীয় পদার্থ, যার ফলে এই অ্যানফ্রামটা আকারে ধীরে ধীরে বাড়ছে এবং যে থেকাল সেলসগুলি ছিল সেই থেকাল সেলের পরিমাণও ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। তাহলে আমরা অ্যান্ট্রাম সেকেন্ডারি ফলিকুলের ক্ষেত্রে কি দেখলাম না, থেকাল সেলের লেয়ার বৃদ্ধি পেয়েছে। এখানে যেমনটা ছিল গ্র্যানুলোসা সেল সেগুলো তো রয়েছে, গ্র্যানুলোসা সেল রয়েছে, এবং যেটাকে বলেছিলাম থেকাল সেল সেটা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এবং যেই সমস্ত থেকাল সেলগুলো রয়েছে অনেক কাছাকাছি আর রয়েছে দূরের গুলোর নাম হয়ে যাচ্ছে এক্সটার্নাল থেকাল সেল আর একটা ইন্টারনাল থেকাল সেল। এইগুলো বৃদ্ধি পেয়েছে, দূরের গুলো হয়ে যাচ্ছে এক্সটার্নাল, কাছের গুলো হয়ে যাচ্ছে ইন্টারনাল থেকাল সেল। এবং দেখতে পাচ্ছি লিকার ফলিকিউল এখানে এসেছে। সেকেন্ডারি ফলিকিউল যেটা প্রি অ্যান্ট্রাম ছিল, এটা অ্যান্ট্রাম, সেরকম পার্থক্য নেই, শুধু এখানে অ্যান্ট্রাম অংশটি এসেছে এবং ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যার মধ্যে লিকার ফলিকিউল রয়েছে যেটা এক প্রকারের লিকুইড। আর কি দেখতে পাচ্ছি না, থেকাল সেলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং জোনা পেলুসিডা তো স্বভাবতই খুব ভালো মতোই রয়েছে এখানে, জোনা পেলুসিডা। এছাড়া আর সেরকম কোনো পার্থক্য এই সেকেন্ডারি ফলিকুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। এবার দেখব, এখানে এঁকেছিলাম সেকেন্ডারি ফলিকুলটা, এবার দেখব গ্রাফিয়ান ফলিকুলের ক্ষেত্রে কি হয়। গ্রাফিয়ান ফলিকুলের ক্ষেত্রে পরিবর্তন শুধু একটাই, এই লিকার ফলিকুলের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, অ্যান্ট্রামটা মানে ওই প্রকোষ্ঠটা আরো বেশি বড় আকার ধারণ করতে থাকে এবং ধীরে ধীরে প্রায় এই সমস্ত এরিয়াটাকে গ্রাস করে নেয়। সেটাই আমরা দেখতে পাবো গ্রাফিয়ান ফলিকুলের ক্ষেত্রে। গ্রাফিয়ান ফলিকুলের ক্ষেত্রে এই যে অ্যান্ট্রাম পোরশনটা রয়েছিল সেটা আরো অনেকটা বড় আকার ধারণ করে নিয়েছে এবং এই যে প্রাইমারি উসাইডটি ছিল সেটি হয়ে গেছে সেকেন্ডারি উসাইড। প্রাইমারি উসাইড থেকে সেকেন্ডারি উসাইড কিভাবে আসছে, সেখান থেকে ওভাম কিভাবে তৈরি হচ্ছে, সেটা উজেনেসিস পদ্ধতিতে দেখব। যাই হোক, এই পরিবর্তনগুলো, এই চেঞ্জেসগুলো হয়েছে। আর এই যে থেকাল সেল ছিল সেটা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে থেকাল সেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, থেকাল সেলের যে লেয়ারটা ছিল সেটাও বৃদ্ধি পেয়েছে এবং থেকাল এক্সটার্নাল, থেকাল ইন্টারনাল রূপে এখানে রয়েছে। এবং দেখতে পাচ্ছি প্রাইমারি উসাইডটা সেকেন্ডারি উসাইডে পরিণত হয়েছে এবং এখানে যে একটা পিরামিড আকৃতির খাঁজের সৃষ্টি হয়েছে সেটার নাম হয়ে যাচ্ছে কিউমুলাস উফোরাস। কিউমুলাস উফোরাস। এই সমস্ত চেঞ্জেস গুলো দেখতে পাচ্ছি না, কি কি আরেকবার রিপিট করলে, অ্যান্ট্রাম অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, থেকাল সেল বৃদ্ধি পেয়েছে, ক্রমাগত এই যে গ্র্যানুলোসা সেলগুলো ছিল সেগুলো একটু ভিত্তি পর্দার দিকে সরে গেছে এবং জোনা পেলুসিডা তো ছিল, পরবর্তী ক্ষেত্রে করোনা রেডিয়েটা, ভাইটালাইন পর্দা এগুলো তৈরি হবে এই ডিম্বাণুর মধ্যে। অ্যাকচুয়ালি এটা সেকেন্ডারি উসাইড রূপে রয়েছে, কিছুটা পরেই ওভামে পরিণত হবে। গ্রাফিয়ান ফলিকল, এই পুরোটার নাম কি হয়ে যাচ্ছে, গ্রাফিয়ান ফলিকল। এটার নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। এবার দেখব গ্রাফিয়ান ফলিকল থেকে ওভুলেশনটা কিভাবে হয়। আচ্ছা, এখানে বাড়িয়ে নি, এটা চার্ট, এখানে চলে এলো গ্রাফিয়ান ফলিকল। এবার এই গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা ওভুলেশনের মাধ্যমে গ্রাফিয়ান ফলিকলের প্রাচীর বিদীর্ণ করে বেরিয়ে আসে কোথায় না, এই যে ফ্যালোপিয়ান টিউবটি রয়েছে, ফ্যালোপিয়ান টিউব থেকে এই অ্যাম্পুলার কাছে চলে আসে আর স্পার্ম আসে এই ভ্যাজাইনা হয়ে অ্যাম্পুলার কাছাকাছি। এখানে ফার্টিলাইজেশন ঘটে, ফার্টিলাইজেশনের উপর আলাদা ভিডিও আনবো।
ফার্টিলাইজেশনের পর এই রোপণটা হয় ইউটেরাসের প্রাচীর গাত্রে, তারপরে সেটা এমব্রায়োতে পরিণত হয়। আর সেই সময় কি হয় না, কর্পাস লিউটিয়াম সেটা কি করে, এই পুরো প্রেগন্যান্সিটাকে নিয়ন্ত্রণ করে প্রজেস্টেরন হরমোন ক্ষরণের মাধ্যমে। সেটা আবার মেনস্ট্রুয়াল সাইকেলের উপর ভিডিও আনলে সেখানে আমরা ভালোভাবে ডিটেলসে দেখতে পারবো। আচ্ছা যাই হোক, গ্রাফিয়ান ফলিকেল ছিল, গ্রাফিয়ান ফলিকেল থেকে আমরা দেখব যে কিভাবে এই যে সেকেন্ডারি উসাইড রয়েছে সেটা তো এবার ওভামে পরিণত হবে এবং গ্রাফিয়ান ফলিকেলের প্রাচীর বিদীর্ণ করে বেরিয়ে আসবে কোথায়, ফ্যালোপিয়ান টিউবে। সেটা তো চলে যাবে, আর যে বিদীর্ণ হয়ে যে অংশটি রয়েছে সেটা তৈরি করবে কর্পাস লিউটিয়াম, এবং ওভাম কিন্তু তখন আলাদা হয়ে গেছে, ওভাম তখন চলে গেছে ফার্টিলাইজেশনের জন্য এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। আর এখানে রয়ে গেছে কি, রয়ে গেছে বিদীর্ণ অংশটি যেটা কর্পাস লিউটিয়াম, পরে কর্পাস অ্যালবিকেন্সে পরিণত হয়। কর্পাস লিউটিয়ামটা এবার একটু দেখে নিন। তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি না, গ্রাফিয়ান ফলিকেলটাকে বিদীর্ণ করে ফাটিয়ে বেরিয়ে আসছে এই ওভাম। এখানে যদি দেখা যায় এই যে গ্রাফিয়ান ফলিকেল সেটাকে বিদীর্ণ করে, এপাশে রয়েছে ফ্যালোপিয়ান টিউবটা, যদি এটা দেখি তো এটাকে বিদীর্ণ করে বেরিয়ে আসছে ওভাম, সেটা বেরিয়ে যাচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। সেটা এক্ষেত্রে এখানে যদি দেখা যায় ওভামটা বেরিয়ে আসছে এবং সোজা চলে যাচ্ছে ফ্যালোপিয়ান টিউবে, এখানে এই যে অংশটা এখানে, আর এটা যেন পুরো ওভারিটা রয়েছে ফ্যালোপিয়ান টিউবে। এখান থেকে চলে যাচ্ছে ফার্টিলাইজেশনের জন্য, এখান থেকে আসছে স্পার্ম। যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলের কি হবে না, রজস্রাবের মাধ্যমে এই সমস্ত কর্পাস লিউটিয়াম নিঃসৃত হয়ে যাবে। কিন্তু যদি ফার্টিলাইজেশন হয়, এই যে বিদীর্ণ অংশটা সেটা তৈরি করেছে কি, কর্পাস লিউটিয়াম। এই বিদীর্ণ অংশটা তৈরি করেছে কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়ামটা থেকে যাবে, এখান থেকে প্রজেস্টেরন রিলিজ হবে এবং পুরো গর্ভাবস্থাটা কন্ট্রোল করবে। আর যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কি হবে, এগুলো রজস্রাবের মাধ্যমে নিঃসৃত হয়ে যাবে। আর এই যে ওভুলেশনটা, এটা মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে সাধারণত হয়ে থাকে। আর 14তম দিনে হয়ে থাকে, তারপরে হয়ে যাওয়ার পরে যদি ফার্টিলাইজেশন হয়, ওই সময় যদি স্পার্ম এন্ট্রি নেয় তবে ফার্টিলাইজেশন হবে, না হলে এই বিভিন্ন অংশগুলো কর্পাস লিউটিয়াম সেগুলো নিঃসৃত হয়ে যাবে রজস্রাবের মাধ্যমে। কর্পাস লিউটিয়ামটা আবার কিন্তু কি তৈরি করে, কর্পাস অ্যালবিকেন্স। কর্পাস লিউটিয়াম থেকে এটা আরো বেশি হোয়াইট হয়ে আরো ক্ষুদ্র হয়ে তৈরি করে কর্পাস অ্যালবিকেন্স। কর্পাস অ্যালবিকেন্স তৈরি করে কর্পাস অ্যালবিকেন্স। আচ্ছা, এটা কিন্তু ফ্যালোপিয়ান টিউবের ভেতরে হচ্ছে না, ফ্যালোপিয়ান টিউবটা মুছে দিলাম, ঠিক আছে। এইভাবে মোটামুটি ওভামটা প্রডিউস হয় ফলিকেলের ভেতরে। কিন্তু ওভাম যে প্রাইমারি উসাইড থেকে সেকেন্ডারি উসাইড, সেখান থেকে যে ডেভেলপড পরিণত ওভাম প্রডিউস হচ্ছে, সেই প্রক্রিয়াটার নাম কিন্তু উজেনেসিস। এখানে আমরা দেখলাম যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এই যে এখান থেকে এসে গেছে কি, কর্পাস লিউটিয়াম, এখানে এসে গেছে কর্পাস লিউটিয়াম। এখানে আমি 5 দিয়ে দিই, এটা 5। এখান থেকে আমরা কি দেখলাম, মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা কিভাবে ছোট্ট প্রাইমোর্ডিয়াল ফলিকেল থেকে ধীরে 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 একটা ওভাম প্রডিউস হয়ে ফ্যালোপিয়ান টিউব হয়ে নিঃসৃত হচ্ছে আর রয়ে যাচ্ছে কর্পাস লিউটিয়াম। মোটামুটি এইভাবেই মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো। তবে এটা কিন্তু একটা আদর্শ ওভারি, কারণ সমস্ত ফেজগুলো একসাথে দেখা যাবে না, কারণ একটা একটা করে নিঃসৃত হয়। একবার কি হয়, এখানে হয়, একবার এখানে হয়, এইভাবে দুদিকে একসাথে হয়ে গেলে অনেক ক্ষেত্রে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একবার হয় এদিকে, পরের বার হবে এদিকে, এইভাবে প্রসেসটা ঘটতে থাকে। আমরা এইভাবে জেনে গেলাম মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ওভারি। পরবর্তী ভিডিওতে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ওভারি তো জানলাম, পরবর্তী ক্ষেত্রে উজেনেসিস প্রক্রিয়াটা আনবো পরের ভিডিওতে, এবং মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ টেস্টিস, যেটা ডেসক্রিপশনে লিংক রয়েছে। এছাড়াও ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম,
তারও লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।